সব প্রবাসীর জীবনই সফলতা আর সুন্দর পরিণতির পথে হাঁটে না। তবে কারো কারো প্রবাসে কাটানো জীবনের সব কষ্ট মুছে যায় স্বজনের ফোন কল আর মিষ্টি কথার মিষ্টি হাসিতে। আবার কারো কারো জীবন নিঃস্ব হয়ে যায় ইথার প্রেমের মিথ্যে মোহজালে আবদ্ধ হয়ে। প্রবাসীদের জন্য আজ মিথ্যে প্রেম আর প্রতারণার ফাঁদ পেতে বসে আছে এক বিশাল চক্র। এমনই চক্রের হাতে নিঃস্ব যুবক ও তার পরিবারের গল্প শোনাবো আজ রূপালী বাংলাদেশের আয়োজনে 10 মিনিটস উইথ আরবিআইসি। সঙ্গে আমি আছি হাবিবুর রহমান বাপ্পি। মাঠ পর্যায়ে কাজ করেছেন আমার নির্ভীক ও বিচক্ষণ সহকর্মী মনির পাটোয়ারি, ক্যামেরায় ছিলেন রাসেল মোল্লা। দর্শক, চলুন শুরু করা যাক আজকের প্রতিবেদন। ফিরোজ মিয়া, কপালে লাল পাসপোর্ট, চোখে একাকার স্বপ্ন আর বুকে মা বাবা ভাই বোনের মুখে হাসি ফোটানো তীব্র আকুতি নিয়ে 2006 সালে মালয়েশিয়ার মাটিতে পা রেখেছিলেন ফিরোজ মিয়া। ভেবেছিলেন প্রবাসের তপ্ত রোদে নিজের যৌবনকে পুড়িয়ে হলেও একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবেন। দিন গেছে, বছর গেছে, মাথার ঘাম পায়ে ফেলে হাড় ভাঙা খাটুনি খেটে তিল তিল করে ফিরোজ গড়ে তুলেছিলেন তার স্বপ্নের রাজ্য। আমি 2014 সালে আমি মালয়েশিয়াতে আইসা আমি বিয়ে করছিলাম মধ্যবাড্ডা কবরস্থান রোড। আমার শ্বশুরের নাম আলাল মিয়া, আলাউদ্দিন আলাল। তার বড় মেয়ে আমি বিয়ে করছি। এখন আমি বিয়ে করার পরে তার মেয়েকে আমি 1 বছর পরে আমি নিয়ে গেছি আমার মালয়েশিয়া। নিয়ে তারে কাগজপত্র করলাম, কলেজ বিষয় নিয়েছি। নিতে আমার খরচ হয়েছে বহুত, হ্যাঁ প্রায় 5 লাখ টাকা খরচ হয়েছে। 2014 সাল পারিবারিকভাবে ফিরোজ মিয়ার বিয়ে হয় ফারজানা আক্তার শিমু নামের এক তরুণীর সাথে। 3 লাখ টাকা দেনমোহর আর 1 লাখ টাকা উসুলে সম্পূর্ণ হওয়া সেই বিয়েতে ফিরোজ মিয়া দেখেছিলেন নতুন জীবনের এক সোনালী আলোর আভা। আমি আমার বোনেরও টাকা পয়সা দিতাম না, আমার বাপমার কাছেও টাকা পয়সা দিতাম না। আমি সম্পূর্ণ টাকা আমার শ্বশুর বাড়িতে দিয়েছি। বিয়ের পর আর সব প্রবাসীর মতোই ফিরোজের মন পড়ে থাকতো দেশের মাটিতে। স্ত্রীর প্রতি অগাধ ভালোবাসা আর তাকে নিজের চোখের সামনে রাখার ব্যাকুলতা থেকে 2015 সালে ফিরোজ মিয়া এক বড় সিদ্ধান্ত নেন। অনেক কাঠখড় পুড়িয়ে নিজের জমানো টাকা খরচ করে শিমুকে স্টুডেন্ট ভিসায় নিয়ে আসেন মালয়েশিয়ায়। আল্লাহ আমারে তৌফিক দিয়েছে এবং আমার ভাগ্যে দিয়েছে যে আমার নিজের একটা রেস্টুরেন্ট আছে ছোটোখাটো। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ আমার এই জায়গা নিয়ে এসে। ফিরোজ ভেবেছিলেন পরবাসের একাকী জীবন এবার পূর্ণতা পেল। তবে সে ভুলেও টের পেল না শিমু মালয়েশিয়ার মাটিতে পা দেওয়ার আগে থেকে তার জীবনে নেমে এসেছে অমানিসার ছায়া। প্রবাসের সংসার জীবন শুরুর পর থেকে শিমু শুরু করে ঢাকা বসে পরিকল্পনা অনুসারে কাজ করা। দোকান ভাড়া দেয় নাই, কারেন্ট বিল দেয় নাই, সম্পূর্ণ টাকা ক্যাশ কইরা ওই পোলার সাথে আগের থেকে প্ল্যান যে পোলার সাথে চলে আইব। ওই পোলার সাথে চলে আইসা বাংলাদেশে আইসা ওই পোলারে 1 লক্ষ টাকা আমার শাশুড়ি উড়াই দিছে ব্যাংকের তেনে। একদিকে ফিরোজ মিয়া দেখেছিলেন ফারজানা আক্তার শিমু তাকে দেখভালের পাশাপাশি সময় দিচ্ছিল রেস্টুরেন্টের ব্যবসায়। তবে তার নজর এড়িয়ে যায় স্ত্রীর ডিজিটাল আসক্তি। আজকে আমি ইউটিউবে প্রথম, আমার অনেক ইচ্ছে ছিল ইউটিউবে আমার নিজের একটা চ্যানেল থাকবে। তো সবসময় মানে ইচ্ছাটা ছিল, কিন্তু আর হয়ে ওঠেনি। এখন আমার একটা ফ্রেন্ডরে আমি রিকোয়েস্ট করছি যে আমি তো এগুলো বুঝি না, তুমি আমাকে একটু হেল্প করো। তো আমার ফ্রেন্ড আমাকে বলছে সমস্যা নেই, আমি তোমাকে হেল্প করব। এড়িয়ে যায় শিমুর আচরণে পরিবর্তনের বিষয়গুলো। স্বামীর চাইতে মোবাইল ফোনেই শিমুর যেন আকর্ষণ বেশি। স্বামীর কষ্টের মূল্য আর ভালোবাসা ভুলে তিনি মেতে উঠেছিলেন এক ভিন্ন নেশায়। এরপরে বউ এই স্যারের সাথে কইরা ভরতে কইরা ইন্ডিয়া 1 কোটি টাকা দিছে ইন্ডিয়া ওই, আর 1 কোটি 20 লাখ টাকা এর শ্বশুর বাড়ি দিচ্ছে। কিছুদিন টাকা পাঠিয়েছে আর শ্বশুরের অ্যাকাউন্টে। তারপরে দেখছে যে বিকাশে ভালো, বিকাশে অনেক টাকা দেয় আর সব টাকা বিকাশে দিছে। এই বেরিয়ে স্যারের লগে ভরে গিয়া কইরা এই সেরিয়ে আলা 1 কোটি টাকা দিছে ইন্ডিয়া বোম্বাইয়ের স্যারের কাছে। এনে বাড়িঘর করবো, ব্যবসা বাণিজ্য দিব, এনে যাইবা বিয়া বিয়া। ফাঁদে ফেলে নতুন এক যুবককে।
নাম অভিষেক রণবীর। ভারতীয় বংশোদ্ভূত অভিষেক রণবীরের সাথে পরকীয়ায় জড়ানোর পাশাপাশি শিমু তার সাথে মিলে পাতেন এক ভয়ঙ্কর ও সুপরিকল্পিত নীল নকশা, যার টার্গেট ফিরোজ মিয়া, মূল লক্ষ্য ফিরোজের অর্থ সম্পদ। এমনই অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার। ইন্ডিয়ান ছাড়ার লগে গেলাগা, ইন্ডিয়ান ছাড়ার বাংলাদেশ 200 টাকা দিছে, ওর সৎ মায় সব জানে। ইন্ডিয়াতে ওই বাড়ি করছে, কইছে ওই ইন্ডিয়াতে ওইখানে যাইবো গা, পরে ওই সেরাই আর নেয় নেই কা, নিলেও টিকি যাইতো গা, প্রস্তুতি নিয়েছিল ওই যাওয়ার লাগিয়া। পরিকল্পনা অনুসারে ভালোবাসা অভিনয় চরম রূপ ধারণ করে। ভালোবাসার আড়ালে শিমু বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন কৌশলে হাতিয়ে নেওয়া শুরু করে টাকা। দোকান থেকে টাকা নিছে আপনার 49,000 রিঙ্গিত সব মিলে। 49,000 রিঙ্গিত নিয়ে ওই ইন্ডিয়া পোলার সাথে যে রাত্রে বাসায় বেরিয়েছে, আর আমার সাথে আর কোনো যোগাযোগ করেনি, ফোন বন্ধ, ওখান থেকে ফোন বন্ধ। সরল বিশ্বাসের বলি হতে থাকে ফিরোজ মিয়া। এক প্রবাসীর এই বিপুল পরিমাণ টাকা উপার্জনে কতটা রক্ত পানি করতে হয় তা কেবল একজন প্রবাসী জানেন। ইন্ডিয়া ছেলের নাম পিংস, ওর পাসপোর্ট আমার কাছে, ফটোকপি পাসপোর্ট সব কিছু আমার কাছে। আমি তারে দিছি ভিসা লাগাইতেছি, যেহেতু সে আমার ধরনের কর্মচারী। তো বইটা তো আমি ইমিগ্রেশন এখানে জমা আছে, ওই যদি ইমিগ্রেশন দিয়ে দেয় তখন সে আমি স্যারেরা দিতে পারবো। আর যদি আমার দোকানে পুলিশে ধরে তখন আমি না দেখবো, ওটা তো আমার ওয়াইফ বা আমার কেউ করার কিছু নেই। তা আমার ওয়াইফ ওই শিমু এটা নিয়ে আমার সাথে করছে ঝগড়া। রণবীর ও শিমুর পরকীয়ার কথা জানাজানি হওয়ার পর ঘর ছাড়েন রণবীরের হাত ধরে। ফিরোজ মিয়াকে সম্পূর্ণ নিঃস্ব, দেউলিয়া এবং দেনাগ্রস্ত করে কেড়ে নেয় তার জীবনের 20 বছরের সব উপার্জন। তারা আমারে আমি কইলেই আমার কইছে আমি একটু জায়গা দেখতেছি, আর 11টার দিকে আমি ওইখানে তোমার জায়গা লইয়ে দিব, তোমরা একটু কষ্ট করো। খোঁজ নিয়ে জানতে পারে তার স্ত্রী শিমু আক্তার এখন বাংলাদেশে। পরে রাত্রে 6টার সময়, ভোর 6টার সময় আমার শাশুড়ি আমারে ফোন দিছে। ফোন দিয়া কইতেছে যে শিমু বাংলাদেশে চলে আইছে, শিমু আর মালয়েশিয়া যাইব না। এই বিশাল অঙ্কের অর্থ জালিয়াতির বিরুদ্ধে ফিরোজ মিয়া পরবর্তীতে আইনি পদক্ষেপ নেন, যার মামলা এখনো আদালতে চলমান। থানায় গুল্লাম, কোনো জায়গায় তো বিচার তো পাইতেছি না। আমি কার কাছে যাবো বলেন? আমাকে আমি যেখানে যাই ডকুমেন্ট তো বাবা হারা নিয়ে আইছে, আমি ডকুমেন্টটা করতে দিব। এখন পারবো আমার জীবন দিয়ে লাইলে ডকুমেন্ট। আমার ভাই অনেক কষ্ট করছে মালয়েশিয়া, আমরা দেখছি 3টা কাম করছে, এক রেস্টুরেন্ট চালাইছে, 2 আরেকটা কাজ করছে, 3 আমার সাথে পার্কিং করছে। সম্পূর্ণ টাকা ওর ওয়াইফের কাছে দিত রাত্রে এসে। দেশে ফিরেই ফিরোজ মিয়ার বুকে শেষ পেরেকটি ঢুকিয়ে দেন, তাকে ডিভোর্স দিয়ে দেন। প্রতারণার এই শেকড় কেবল মালয়েশিয়ার মাটিতেই সীমাবদ্ধ ছিল না, তা সুদূর প্রসারী ছিল বাংলাদেশের মাটিতে শিমুর পরিবার অবধি। সব টাকা সে শ্বশুর বাড়ি পাঠাইছে। আমার জিয়ারে বিশ্বাস করে নাই, আমারে বিশ্বাস করে নাই, আমার ভাই বোনরে বিশ্বাস করে নাই। নিজের স্ত্রীর পাশাপাশি শ্বশুরকেও অন্ধের মতো বিশ্বাস করেছিলেন ফিরোজ। ফিরোজ মিয়া যেন মানুষটি নিজের পরিবারের কথা কখনোই শুনতেন না। শ্বশুর বাড়ির কথা, নিজের পরিশ্রমের সমস্ত অর্থই তার শ্বশুর বাড়িতে জমা রাখেন। শ্বশুর বাড়ির বিপদ আপদ সক্রিয়ভাবে নিজেকে প্রমাণ করতে জমি, সম্মান যখন সবকিছু লুটে নেওয়া হয়, তখন শিমু তার আসল রূপ ধারণ করেন। সবশেষে নিজের নামে কিছু জমি কেনার উদ্দেশ্যে শ্বশুর আলাউদ্দিন আলালের কাছে বিশ্বাস করে বিভিন্ন সময়ে 60 লাখ টাকা পাঠান ফিরোজ মিয়া। আমার শ্বশুর বললো কি, দেখো বাদান, তোমার তেনে যে কোটি টাকা আছে, এই কোটি টাকা তো তুমি মানে বাড্ডা 2-2.5 টাকা পাইতা না। 2-2.5 টাকা কিনতে গেলে তোমার 40 থেকে 50 লাখ টাকা লাগবে, তোমার তো আরও কিছু কম আছে। তারা আমারে তখন বলছে যে আমার 27 লাখ টাকা আছে। লোভ যেখানে রক্তের সাথে মিশে যায়, সেখানে বিশ্বাস টিকে থাকে না। শ্বশুর আলাউদ্দিন সেই টাকা দিয়ে জমি ঠিকই কিনলেন, কিন্তু তা জামাতার নামে নয়, বরং নিজের 2 মেয়ের নামে লিখিয়ে নিলেন। মালয়েশিয়ায় বসে ফিরোজ যখন এই চরম জালিয়াতির কথা জানতে পারেন এবং প্রতিবাদ করেন, তখন তার উপর নেমে আসে এক চরম মানসিক ও রাজনৈতিক নির্যাতন। এমনই অভিযোগের ভিত্তিতে আরবিআইসি টিম হাজির হয় আলাউদ্দিন আলালের বাড়িতে। আমাদের প্রশ্ন ছিল, ফিরোজ মিয়ার অভিযোগ কতটুকু সত্যতা? আলাউদ্দিন আলাল বলেন, এ বিষয়টা এখন আদালত পর্যন্ত গিয়েছে, আমরা আদালতেই বুঝতে চাই। এটা একটু আপনি বন্ধ করেন, বইসা কিভাবে সমাধান করেন তাহলে করেন। সমাধান আর নাই, আমি আপনাকে বলি। এই তাহলে আলাল ভাই যেটা বলেন আমি আপনাকে বলি, কার কি করবেন? আমার কাছে আমার সমাধান এখন কোর্টে হয়ে গেছে। ফারজানা আক্তার শিমু এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন, তবে তার হয়ে সেটি জানিয়ে দেন তার পরিবার।
গাড়িতে নেইমে মাই শুরু করলো এই যে হিন্দু মেয়ে এটা মিথ্যা অপবাদ দিয়া, এটা মিথ্যা অপবাদ দিয়া। আর ওই কি আর ওর আমি কি 20 লাখ 60 লাখ খামু, কোটি কোটি টাকা সম্পদ এখন আমার বাপ দাদা সরলা ছিল মাই শেখায় প্রমাণ দেখাই দিম, ওরা কি ঠকাম, আমি নিজেই তো ঠকে রয়েছি, নিজেই তো মনে করেন ধরে রাখতে দেন আরেকজনেরটা কখন কামু। একটা হিন্দু ছেলের সাথে কথা, ওনার ওই হোটেলে একটা ছেলে কাজ করতো, ওই ছেলেকে উনি মারধর করে মালয়েশিয়া থেকে খেদাইছে, ছেলে অনেকদিন মালয়েশিয়া পলাতক ছিল। ওই ছেলের সাথে আমার বোন যদি সম্পর্ক থাকতো, আমার বোন কি আজকে বাংলাদেশে থাকতো, ছেলে ইন্ডিয়ান, আমার বোন ইন্ডিয়া থাকতো। 19 দিন থাকার পরে যেদিন গেছে এই দিনই যে রেস্টুরেন্টে মারামারি লেগে গেছে, ছিঁড়া জামা পরে ভাই এক জোড়া স্যান্ডেল জুতা পরে ছাড়া আসছে, আসছে, জানেন এক জোড়া জুতা ছাড়া আসছে, আমি জুতা কিনে দিয়েছি। আর ব্যাগ বাসা থেকে একটা ছিঁড়া ব্যাগ কাঁধে নিয়ে আসে। হ্যাঁ, পাসপোর্ট নেওয়া লাগবে না, একটা ছিঁড়া ব্যাগ কাঁধে নিয়ে আসে। ওনাদের পরিবার টোটালি সমাজের বাহিরে একটা পরিবার, যেটা সমাজে নেওয়া যায়। আজ ফিরোজ মিয়ার কাছে না আছে টাকা, না আছে সংসার, আছে শুধু এক বুক হাহাকার আর আদালতের বারান্দায় বারান্দায় ঘোরার এক দীর্ঘ দীর্ঘশ্বাস। দর্শক, এই গল্পটি শুধু মালয়েশিয়া প্রবাসী ফিরোজ মিয়ার একার সর্বশান্ত হওয়ার গল্প নয়, এটি আজ পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা লাখো প্রবাসী ভাইয়ের বুক ফাটা আর্তনাদের এক জীবন্ত দলিল। যে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের টাকায় আমাদের দেশের অর্থনৈতিক চাকা ঘোরে, সেই প্রবাসীরাই আজ নিজ ঘরে নিজ স্ত্রীর কাছে প্রতারিত হচ্ছে। অন্ধবিশ্বাস আর আইনি অসচেতনতার সুযোগ নিয়ে এক শ্রেণীর লোভী মানুষ এভাবেই প্রবাসীদের স্বপ্নগুলোকে পিষে মারছে। রূপালী বাংলাদেশ আরবিএসির পক্ষ থেকে আমরা বলতে চাই, অন্ধবিশ্বাসের দিন এবার শেষ করতে হবে। প্রবাসে কষ্টার্জিত টাকা দেশে পাঠানোর আগে, জমি বা সম্পদ কেনার আগে অবশ্যই আইনি নথিপত্র ও নিজ মালিকানা নিশ্চিত করুন। আর যারা ভালোবাসার নামে প্রবাসীদের এভাবে ঠকাচ্ছে, তাদের মুখোশ উন্মোচন করার সময় এসেছে। ফিরোজ মিয়ার মতো আর কোনো প্রবাসীকে যেন এভাবে কাঁদতে না হয়, আর কোনো প্রবাসীর স্বপ্নগুলো যেন লোভের আগুনে পুড়ে ছাই না হয়। প্রবাসীদের অধিকার আদায়ে আজ আমাদেরকে সচেতন হতে হবে। 10 মিনিটস উইথ আরবিআইস এর পক্ষ থেকে আমি হাবিবুর রহমান বাপ্পি বিদায় নিচ্ছি আজ। সত্যের সন্ধানে, অন্যায়ের বিরুদ্ধে আমরা সাথে আছি, আপনার পাশে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন অনুসন্ধানে।